বাইরে বৃষ্টি হয়েছে, পরিবেশটা একদম শীতল। খুব আস্তে রুমের ফ্যানটা ঘুরছে। ডক্টর আরাফাতের হয়তো চোখ লেগে এসেছে মাত্র, কিন্তু কেউ সেই জানালার পাশে দাঁড়িয়ে আছে। যে জানালার পাশে দাঁড়িয়ে আছে সে ডক্টর আরাফাতকে এমন এক দৃষ্টিতে দেখছে যেন সে একজন খুনি এবং ডক্টর আরাফাত হল তার শিকার। জানালার পর্দা উঠছে বাইরে থেকে ধেয়ে আসা শীতল বাতাসের পরশে। সেই খুনির প্রবেশ হয় ডক্টর আরাফাতের রুমে। বাতাসে ভেসে সেই অদৃশ্যমান শক্তি যখন ডক্টর আরাফাতের একদম কাছে চলে আসে, তখনই আচমকা একটা হাত সেই শক্তিটাকে পেছন দিক দিয়ে ধরে উপরে একবার টেনে তুলে সজোরে নিচে ফ্লোরে ছিটকে মারে। ফ্লোরে সেই শক্তি ছিটকে পড়া মাত্রই সে একটা মানুষের রূপ নিয়ে প্রকট হয়। ডক্টর আরাফাত তখনও গভীর ঘুমে। সে শক্তি যখন পেছনে ফিরে তাকায় তখন তার সামনে জলজ্যান্ত দিগন্তের ধারা দাঁড়ানো। সেই শক্তির মুখ থেকে শুধু অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে এসেছিল, জেনারেল। পর মুহূর্তেই দিগন্তের তারা তার ঘাড় ধরে তাকে সহ সেই জানালা দিয়ে বাইরে গিয়ে ছিটকে পড়ল। বাইরে গিয়ে ছিটকে সরাসরি তারা সেই ফ্লোর থেকে 5 তলার নিচে জমিনের উপরে যে পড়ল। এবং যখন ভারী কোনো বস্তু উঁচু কোনো জায়গা থেকে নিচে যে পড়ে, তখন যে ধরনের শব্দ হয় এবং যেই ধরনের কম্পন সৃষ্টি হয়, ঠিক একই শব্দে এবং একই কম্পনে ঘুম ভেঙে যায় ডক্টর আরাফাতের। ডক্টর আরাফাত আচমকা উঠে বসে চারপাশ ভালো করে নজর বলিয়ে নিলেন। কেউ তো ছিল না। শব্দ কোথা থেকে এলো একবার চেক করার জন্য তিনি তার জানালার সামনে যেয়ে দাঁড়ান। বাইরে উকি দেওয়ার চেষ্টা করলেন। তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এক ধরনের ধস্তাধস্তি এবং টুকটাক শব্দ তিনি শুনতে পাচ্ছেন। যে শব্দটা হচ্ছে নিচে, মনে হচ্ছে কখনো সেটা ডাস্টবিনের সাথে ধাক্কা লাগছে কোনো কিছু, কখনো মনে হচ্ছে গ্রিলের সাথে কোনো কিছু ধাক্কা লাগছে, কখনো মনে হচ্ছে যে রাস্তার মধ্যেই দুজন লোক গড়াগড়ি করছে। হয়তো রাস্তার মধ্যেই দুজন লোক একজন আরেকজনের মুখ চেপে ধরে মারামারি করছে। কিন্তু কেউ নজরে আসছে না ডক্টর আরাফাতের। ভালো করে তিনি তাকালেন, কাউকেই তিনি দেখতে পাচ্ছেন না। ওদিকে উপর থেকে যখন ডক্টর আরাফাত নিচে তাকিয়ে দেখার চেষ্টা করছিলেন যে শব্দের উৎস কোথায়, তখন নিচে জেনারেল দিগন্তের তারা তখন সে এতটাই খুনিকে সজোরে শুধুমাত্র আছাড় মারছে। সে খুনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যখন সেই খুনি একটা কবুতরের রূপ নিয়েছিল, দিগন্তের তারা টান দিয়ে সেই খুনির একটা ডানা ভেঙে দেয়। সে খুনি যখন মাটিতে কবুতরের রূপে থাকা অবস্থায় মাটিতে যেয়ে পড়ল, সে তৎক্ষণাৎ একজন মানুষের রূপ নিল, যার একটা হাত মাত্রই বিচ্ছিন্ন। দেখলে মনে হবে যে মাত্রই তার হাত টেনে ছিঁড়ে উপরে নিয়েছে। দিগন্তের তারা তার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র তাকে জিজ্ঞেস করেছিল, কে কে তোকে পাঠিয়েছে? সে এতটাই বলেছিল, ইস্টার্ন কমান্ডের একজন কমান্ডার। জেনারেল, তুমি তো তাকে চেনো। সে 7 মাথার অজগর, মনে পড়ে তোমার?
আততায়ী এই কথা বলার পর দিগন্তের তারা শুধুমাত্র এক মুহূর্ত সময় নিয়েছিল তাকে ধুলোয় মিশিয়ে দেবার জন্য। দিগন্তের তারা গেল 4 মাস ধরে ডক্টর আরাফাতকে কড়া নজরে রেখেছিল, কারণ দিগন্তের তারা জানতে পেরেছিল ডক্টর আরাফাতকে মারার জন্য ইস্টার্ন হাই কমান্ড বেশ কয়েকজন আততায়ীকে পাঠিয়েছে। কারণ কি ওদের আসল ইচ্ছা কি, এখন পর্যন্ত দিগন্তের তারা তা জানতে পারে। কিন্তু ডক্টর আরাফাতকে ইতোমধ্যেই 7 মাথার অজগরের একজন খুবই শক্তিশালী গোলাম ফাঁদে ফেলে দিয়েছে। দিগন্তের তারা জানতো ইলা আহমেদের উপরে কার প্রভাব বিস্তার হয়েছে, এবং দিগন্তের তারা এটাও জানে সেলিনা আহমেদ এবং তার পরিবার শুধুমাত্র দাবার মোহরা। কিন্তু এদের আসল উদ্দেশ্য এখন পর্যন্ত দিগন্তের তারা কুল কিনারা করে উঠতে পারেনি। সেই জন্য সে সবসময় নজরে রাখলো ডক্টর আরাফাতকে, এবং আজ দিগন্তের তারা একজন আততায়ীকে ঠিকই এখানে খুঁজে পেল, যাকে ইস্টার্ন হাই কমান্ড পাঠিয়েছিল। এরকম আরো 2-3জন অন্তত আততায়ী এখনো চারপাশে বিদ্যমান। ওরা হয়তো সুযোগ খুঁজছে, হয়তো ওরা এখনো ডক্টর আরাফাতকে খুঁজে পায়নি, অথবা যদি পেয়েও থাকে ওরা সুযোগের অপেক্ষায়। দিগন্তের তারা ইলা আহমেদের খবর খুব ভালো করেই জানত, কিন্তু একজন মানুষকে সে কিভাবে সাবধান করতে পারে তার কাছে সেই শক্তিটুকু সেই মোট ছিল না। শুধু একটা কাজই সে করতে পারে, ডক্টর আরাফাতের চারপাশে অবস্থান নিয়ে যতটুকু সম্ভব শক্তি ক্ষয় করে শত্রুর মোকাবেলা করার। কিন্তু দিগন্তের তারা একটা ব্যাপারে খুবই স্পষ্ট এবং খুবই পরিষ্কার খবর পেয়েছিল, ওরা এমন এক ঘটনা ঘটানোর চেষ্টা করছে এই মুহূর্তে যার দ্বারা বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে আবারও। এবং সেই সাথে ওরা ওদের প্রতিশোধও নিতে চাইবে, কারণ রুয়ান্ডায় সেই দিন যত অনাচার হয়েছিল সেই অনাচারে কিছু সময়ের জন্য বাধা দিতে পেরেছিলেন মেজর আরাফাত। এবং যারাই ওদের পথে পা দেয়, যারাই ওদের পথে কাটা হয়ে দাঁড়ায়, যারাই ওদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে ওরা এলিমিনেট করে দেয়। কোনো এক কারণে তখন পারেনি, কিন্তু এখন ডক্টর আরাফাতের পেছনে ওরা লেগে পড়েছে। ঢাকা শহরের একটি ক্লাব। রাত এখন গভীর। আরিফ মোহাম্মদ খান এই ক্লাবে অপেক্ষা করছিলেন তার ক্লায়েন্ট, অবসরপ্রাপ্ত সেই ওসি সাহেবের জন্য। ওসি সাহেবের সাথে আজ এখানেই কিছু কথাবার্তা, কিছু ডিলিংস হবে। পুরো ক্লাবে এই গভীর রাতে মাদকের যেমন ছড়াছড়ি, ঠিক তেমনি উজ্জ্বল আলো গায়েব হয়ে কেমন যেন একটু যৌন আবেদনময়ী এক ধরনের রঙে ছেয়ে গেছে। ধীরে সুস্থে যে গানটি বাজছে এই মুহূর্তে, সেই গান শুনলে যেই কোনো ব্যক্তি ধীরে ধীরে এই পরিবেশে পড়ে মাতাল হয়ে উঠবে যৌন আকাঙ্ক্ষায়। এবং চারপাশে কি নেই? মদ আছে, মাদক আছে, নারী আছে, সুখ আছে। চারপাশে
একটা সুর ভেসে আসে চারপাশ থেকে, যে সুরের মাদকতা ধীরে ধীরে আরিফ মোহাম্মদ খানকে একটু দুলনি দিচ্ছে, যেন তার একটু ঘুম পেয়ে আসছে। আচমকাই তিনি শুনতে পান ওসি সাহেব তাকে ডাকছেন। আরে আরে স্যার, আপনি ঘুমিয়ে বলেন নাকি? এই সমস্ত জায়গায় কেউ ঘুমায় স্যার? এইখানে শুধু আসবেন এনজয়মেন্টের জন্য স্যার। আপনি ঘুমিয়ে বললেন। সাথে সাথে জেগে উঠলেন আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান তাকিয়ে দেখতে পান ওসি সাহেবের সাথে আরো 3 জন নারী তার পাশে দাঁড়ানো। ওই 3 জন নারীকে তিনি ইশারা দিলেন পাশে বসার জন্য, এবং ওসি সাহেব নিজেও চেয়ার টেনে বসলেন। বসার পর আরিফ মোহাম্মদ খানকে উদ্দেশ্য করে বললেন, তো বলেন স্যার, কি খাবেন? অনেক কিছু তো আছে স্যার, চাইলে তো ডানে পাশে বাম পাশে অনেক কিছু আছে স্যার, চাইলে যে কোনো কিছু খাইতে পারেন। তো বলেন স্যার, কি খাবেন? কোনটার অর্ডার দেব? আরিফ মোহাম্মদ খান তাকে বললেন, একা কথা বলা যাবে না? আরে স্যার, আপনি একা কথা বলবেন? এই জায়গায় কি কোনো জায়গায় প্রাইভেট রুম আছে নাকি স্যার? আর প্রাইভেট রুমে কি হয় এটা তো আপনি জানেনি। তো প্রাইভেট রুমে তো 2 জন ছেলে মানুষ যেতে পারি না স্যার। প্রাইভেট রুমে যেতে গেলে আশপাশের লোকজন লাগে স্যার। বলেন স্যার, কোনো সমস্যা নেই, বলেন। আমি তো সবই জানি স্যার, আমি তো শুনছি আমাকে ধরে নেওয়ার জন্য ফোর্স পাঠাবে। 25 লাখ টাকা দিই স্যার, জায়গা দেন, পালায়া যাই। 25 লাখ আপনারই, শুধু জায়গা বের করে দেন। জায়গা যদি বের না করে দেন তাহলে যেতে পারবো না। তো 25 লাখের 5 পয়সাও পাবেন না। কিন্তু যদি আমাকে জায়গা দেন বের হয়ে যাওয়ার জন্য, 25 লাখও পাবেন স্যার। আর সাথে স্যার যা খোঁজেন নাই তাও পাবেন। একটা চোখ টিপ মারে ওসি সাহেব। আরিফ মোহাম্মদ খান তার এই অ্যাডভোকেটের জীবনে সেই শুরু থেকে, যখন তিনি ইন্টার্ন ছিলেন, আজ এই অবধি তিনি অপরাধীদের সাথে চলেছেন, তাদের দেখেছেন, তাদেরকে ভালো স্বাস্থ্য দেখেছেন, এবং তাদের অন্ধকার দিকটাও নিজ চোখে দেখেছেন। তিনি দেখেছেন যে এরকম এরকম ক্রিমিনাল যারা ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে এত সুন্দর ভাষায় কথা বলে, এত সুন্দর মার্জিতভাবে তাদের নাটক উপস্থাপন করে, তখন কেউ দেখলে বুঝবেই না এরা কতটা ভয়ঙ্কর। এরা যেন মানুষের ছাল পরা শয়তান। তাদের রূপ এবং অভিনয় সময় বুঝে বদলায়। আরিফ মোহাম্মদ খান 25 লাখের কথা শুনে একটু থতমত খান। 25 লাখ টাকা কিন্তু কম নয়। আর শুধুমাত্র 25 লাখ টাকা ওসি তাকে কেন দেবে? একটা সেফ প্যাসেজ দেওয়ার জন্য, যাতে তাকে এই মুহূর্তে কেউ অ্যারেস্ট না করে। অ্যারেস্ট করলে তো সোজা জেলেই যাবে। যদি অ্যারেস্ট না করে তাহলে সে পালাতে পারবে। আরিফ মোহাম্মদ খান তাকে বললেন, তো আপনার ইনফরমেশন আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে ধরে নিয়ে যাবার ওয়ারেন্ট আসবে, আপনাকে অ্যারেস্ট করবে? আপনি এত ভেতরে খবর জানেন কিভাবে? নাকি আদতে জানতেন না কোনো কিছু? আরে স্যার, আপনি আমারে কি বলেন? এতগুলা বছর এই সমস্ত জায়গায় খালি গু সাফ করছি নাকি? আমি রক্ত সাফ করছি, মাংস সাফ করছি, অনেক কিছুই সাফ করছি স্যার। ভেতরে খবর জানবো না? হাজার হাজার আসামি ধরে নিয়ে আসছি, আমি জানি না কি হয় স্যার। খবর লাগে না তো স্যার, কোনো খবরই দরকার নাই। আগে কন কি করতে পারবেন? 25 লাখ আর এসব কিছু নাকি 5 পয়সাও না স্যার? আরিফ মোহাম্মদ খান
একবার কি মনে করে যেন ওসি ডানে এবং বামে একবার তাকালেন। ওসির ডানে এবং বামে সুন্দরী দুজন মেয়ে বসা। আরো একজন ছিল যে মাত্র উঠে চলে গিয়েছে এখান থেকে। আরিফ মোহাম্মদ খান কখনোই এর আগে চরিত্র হনন করার মতো যেই সমস্ত কাজ রয়েছে তার মধ্যে একটি কাজ অবৈধ সম্পর্ক, তাতে তিনি কখনোই জড়াননি। কিন্তু আজ কেন যেন লাজ, লজ্জা, হায়া, শরম সবকিছু তিনি হারিয়ে ফেলতে চাচ্ছেন। তার কাছে কেন যেন মনে হচ্ছে যে আজ তিনি টাকাও পাবেন, সুখও পাবেন। তার স্ত্রীর সাথে তার বনিবনা হয় না আজ প্রায় 10 বছর, বয়সও তো হয়ে গেছে। ভাবছিলেন হয়তো কিছু। এই ওসি এরা পাক্কা দাগি শয়তান। এরা চেহারা দেখলেই বুঝতে পারে কি চলছে ভেতরে তার সামনে বসে থাকা লোকের। ওসি বুঝতে পারল। ওসি বুঝতে পেরেই বলল, যান স্যার, কালকে দুপুরের মধ্যে স্যার পে অর্ডার পাওয়া যাবেন। শুধু একটু জায়গা করে দেন, চলে যাই। স্যার যান, একটু ফুর্তি করে আসেন। ফুর্তি করার সরঞ্জামে তো অভাব নেই এখানে স্যার। তখন আরিফ মোহাম্মদ খানের সামনে একজন মেয়ে এসে দাঁড়ান। এই মেয়েটা কিছুক্ষণ আগেই মনে হয় এখান থেকে উঠে চলে গিয়েছিল। এই মেয়েটা নীল কাপড় পরা এবং দেখতে অত্যন্ত মায়াবী এবং খুবই মিষ্টি। কেন যেন শুধুমাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলেন যে হ্যাঁ তিনি যাবেন। তখন পাশে বসে থাকা ওসি তার সে বিশ্রী ভাষাতেই বলেছিল কাউকে যে যাও, স্যারকে নিয়ে যাও। তখন আরিফ মোহাম্মদ খান মন্ত্রমুগ্ধের মতো নিজে নিজে উঠে বসেন। সামনে থাকা সেই মেয়েটি তার হাত ধরল এবং মন্ত্রমুগ্ধের মতো সেই মেয়ের পেছনে তিনি হাঁটতে লাগলেন। তিনি শুধু হাঁটছেন, এই ক্লাবের আলোগুলো যেন ধীরে ধীরে আরো কমে আসছে। মেয়েটার হাত ধরে যখন তিনি হেঁটে যাচ্ছেন, তিনি তার ডানে বামে চারপাশে মানুষের অবৈধ খেলা দেখছিলেন। কিন্তু এক পলকের জন্য তার মনে হলো এরা কেউ মানুষ নয়, এরা যেন এক একজন শয়তান। এদের কারোর বিকট বিকট বড় বড় শিং বের হয়ে এসেছে, কারোর বিকট দেখতে ছেঁড়া ফাটা হাত, কারোর বিকট দেখতে ডানায় বের হয়ে এসছে। এটা কি মানুষ না শয়তান? এদিকে সে মেয়েটি তাকে হাতে ধরে যে নিয়ে গেল, নিয়ে তাকে একটি রুমে যে ঢোকালো। সেই রুমটিও আরো সুন্দর, দেওয়াল জুড়ে অশ্লীল সব পোস্টার। বুকটা একটু ধুক ধুক করছে। আরিফ মোহাম্মদ খানের বুকটা একটু থুক থুক করছে। উত্তেজনা সবারই এরকম বুক ধুক ধুক করে। প্রত্যেকটা নতুন কাজ, সেটা ভালো হোক আর খারাপ হোক, করার সময় প্রত্যেক ব্যক্তির বুকটা একটু ধুক ধুক করে। আরিফ মোহাম্মদ খান আজ হায়া লজ্জা সব হারাতে চাচ্ছেন নিজের ইচ্ছায়। আগেও বহুবার এরকম ক্লাবে তিনি এসেছেন, আগেও বহুবার তার এরকম সুযোগ হয়েছে, কিন্তু কখনোই তার ইচ্ছে জাগেনি। সব সময় টাকা দিয়ে দফা রফা হতো। যদি অন্য কোনো দিন হতো, যদি আজ ইচ্ছা না জাগতো, তাহলে আজ 25 লাখের বদলে হয়তো তিনি 40 লাখই চেয়ে বসতেন। কিন্তু 25 লাখের সাথে যখন এরকম সুন্দরী নারী চোখের সামনে থাকে, তখন 25 লাখই অনেক বেশি মনে হয়।
আরিফ মোহাম্মদ খান মেয়েটার নাম জিজ্ঞেস করলেন। মেয়েটা হাসতে হাসতে নিজের নাম তাকে বলল। মেয়েটার নাম ইলা, ইলা আহমেদ। কোনো এক পর্যায়ে মেয়েটি আরিফ মোহাম্মদ খানের হাত ধরে কানে কানে কি যেন বলল। আরিফ মোহাম্মদ খান আরো বেশি খুশি। সে তাল মিলালো মেয়েটার সাথে। মেয়েটাও নাচছে, আরিফ মোহাম্মদ খানও নাচছে। তারা এই মুহূর্তে যে রুমে অবস্থান করছে দূরে সে ক্লাব থেকে, তখনও গানের শব্দ ভেসে আসছে এবং সেই গানের শব্দের সাথে তাল মিলিয়ে তারা দুজন নাচছিল। এদিকে সময় চলে গেল ভোর হবার সময়। অবসরপ্রাপ্ত সেই ওসি খেয়াল করলেন এখন পর্যন্ত আরিফ মোহাম্মদ খান তার রুম থেকে বের হয়ে আসেননি। এক অশ্লীল চিন্তায় হাসতে হাসতে ওসি সাহেব ঠিক এদিকে এগিয়ে আসছেন, শুধু দেখার জন্য যে আজকে এমন কোন মেয়ে তিনি নিয়ে এসেছেন যে মেয়ের পাল্লায় পড়ে এই ঘন্টাখানে আরিফ মোহাম্মদ খানের কোনো খবরই নেই। তিনি এসে সেই রুমের দরজাটা খুললেন, একটু শুধু ফাঁক করলেন দেখার জন্য। তার মুখে একটু হাসি ছিল, দুষ্ট হাসি, যেন অনেকে কারো সিক্রেট দেখার সময় যেভাবে মুখে হাসে ঠিক সেইভাবেই সেই হাসি মাখা মুখে তিনি যখন দরজাটা একটু ফাঁক করলেন তিনি দেখলেন বিছানায় কেউ নেই। কিন্তু যখন আরেকটু ফাঁক করলেন তিনি তখন দেখতে পেলেন, এবং যা দেখলেন তাতে তার মুখে সে অশ্লীল হাসি গায়েব হয়ে গেল। সেই ওসি দেখতে পান সেই রুমের মধ্যে একাই নেচে বেড়াচ্ছেন আরিফ মোহাম্মদ খান। তিনি একাই নেচে বেড়াচ্ছেন যেন তিনি কাউকে ধরে তার সাথে তাল মিলিয়ে নিচে যাচ্ছেন, কিন্তু তার পায়ের নিচে একটা মেয়ের লাশ, যে মেয়েটাকে তিনি নিজে পাঠিয়েছিলেন আরিফ মোহাম্মদ খানের সাথে। সে মেয়েটার লাশ, তার গলা কেটে বের হয়ে যাওয়া রক্ত পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছে, এবং সেই রক্তের উপরেই অদৃশ্য কারোর হাত ধরে অদৃশ্য কারোর সাথে আরিফ মোহাম্মদ খান নেচে যাচ্ছেন। তিনি চিৎকার করে ডাক দিলেন আরিফ মোহাম্মদ খানকে, কিন্তু কোনো সাড়া নেই। আরিফ মোহাম্মদ খান নিজেই সেই একইভাবে একই গতিতে একই ধরন মিলিয়ে নিচে যাচ্ছেন, যেন তিনি কোনো অদৃশ্য ব্যক্তির কোমরে হাত রেখে এবং তার আরেক হাত দিয়ে অন্য হাত ধরে একেবারে আলিঙ্গন করার মতো করে নিচে যাচ্ছেন। মৃদু একটা ডাক ভেসে এলো, ডক্টর, ডক্টর। ডক্টর আরাফাত চোখ খুললেন। ঝাপসা অন্ধকার, নিজের রুমের মধ্যেই তিনি। চোখ খোলার পরে তার চোখের সামনে তিনি দেখতে পান ইলা তার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। ইলা তখন তার মাথা তুলে ডক্টরের দিকে তাকায়। ডক্টর দেখতে পান ইলা এমনভাবে তার দিকে তাকিয়ে আছে যেন সে কিছু বলতে চাইছে। ডক্টর শুনতে পাচ্ছেন যেন শব্দটা বহু দূর থেকে পাহাড়ে পাহাড়ে ধাক্কা লেগে একো হয়ে তার কানে আসছে, যা ইলা তাকে বলছিল। ইলা তাকে শুধু এইটুকু বলছিল, সে আসছে,
সে আসবে। কে আসবে? কার কথা বলছে সে? ডক্টর আরাফাত দেখতে পান ধীরে ধীরে ইলার চেহারা যেন বদলে যাচ্ছে। ইলার মাথার পেছন দিক থেকে একটা মাথা বের হলো, সেই মাথার পেছন দিক থেকে আরো দুটো মাথা বের হলো, সেই মাথার পেছন দিক দিয়ে আরো 3টে মাথা বের হলো। 7-7টি মাথা একটি শরীরের সাথে এমন ভাবে লেপ্টে আছে যা দেখে অবাক হলেন ডক্টর আরাফাত। তখনই ইলা ঝাঁপিয়ে এসে বলল তার বুকের উপরে এবং তার গলা টিপে ধরল, এবং গলা টিপে ধরা মাত্রই টেলিফোন বাজার শব্দ। তিনি এখন ঘুম থেকে উঠেছেন। তিনি বুঝতে পারছেন যে তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু এখন অনেক রাত, এবং এই রাতে কে ফোন দিয়েছে তাকে? প্রথমবার ফোন দেওয়ার পরে সেই ফোন কলটি আর রিসিভ হয়নি, কিন্তু পরক্ষণেই সেই ব্যক্তি আবারও তাকে ফোন দিল। এবার উঠে যে মোবাইল ফোনটা চেক করে দেখতে পেলেন কিছুটা পরিচিত একটা নাম্বার। তিনি এখন পর্যন্ত সেভ করেননি। তিনি ফোনটা পিক করলেন। ফোনটা পিক করার পর অপর প্রান্ত থেকে অস্থির এবং পাগলপ্রায় এক মা ডাক্তার সাহেবকে বলছেন যে তার মেয়ে পালিয়ে গেছে। তার মেয়ে সব কিছু খুলে ছিঁড়ে ফিরে ওই বাসা থেকে পালিয়ে গেছে। ফোন কলে ছিলেন সেলিনা আহমেদ। সেলিনা আহমেদ ডক্টর আরাফাতকে জানালেন ইলা বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু কিভাবে তারা তা জানে না। তারা ঘুমিয়েছিল। আচমকাই দুনিয়া কাঁপানো একটা শব্দ হলো, যেন লোহার গ্রিলটা কেউ টেনে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তারা ছিটকে গেলেন সেই ঘরের মধ্যে, যে দেখতে পেলেন যে মেয়ে সেই ঘরে নেই, এবং আসলেই প্রায় 2-3টো রড এত ফোর্সফুলি ভাঙা যা দেখলে কেউ কল্পনা করতে পারবে না। এবং ইলা বাসায় নেই। ডক্টর আরাফাত তাদেরকে পরামর্শ দিলেন পুলিশের সাথে কথা বলতে, পুলিশের দ্বারা তারা যাতে সব ধরনের কাজকর্ম করে এই মুহূর্তে, এবং তারা ব্যক্তিগত পর্যায়ে যেন তারা নিজেদের নজরদারি এবং খোঁজ খবর যাতে রাখে। তারা এটাই ছিল আসলে তাদের চিন্তা ভাবনা ওই মুহূর্তের জন্য। সেই রাতে আর ঘুমাতে পারছিলেন না ডক্টর আরাফাত। ঘুমাতে পারছিলেন না দেখে সকালবেলা যে হাঁটাহাঁটির রুটিনটা তার ছিল, সে হাঁটাহাঁটির রুটিন অর্থাৎ জগিংয়ের রুটিনটা তিনি এখন এই ভোরবেলা নিয়ে এলেন। ঘর থেকে তৈরি হয়ে ডক্টর আরাফাত বের হয়ে এলেন। জগিংয়ের এক পর্যায়ে ডক্টর আরাফাতের নজর পড়ল রাস্তার পাশে একজন ভিখারির উপরে। তাকে পাশ কাটিয়ে যেতেই আচমকা সেই ভিখারি যে জায়গায় বসেছিল সেইখান থেকে হাসির শব্দ ভেসে এলো, ঠাট্টার হাসির শব্দ। ডক্টর আরাফাত থেমে গেলেন। থেমে তিনি তাকালেন সেদিকে, কিন্তু সেখানে কেউ নেই। হাসিটা তাহলে কার? এই হাসির শব্দ তিনি এখনো শুনতে পাচ্ছেন। হঠাৎই মনে হলো কেউ ডক্টর আরাফাতকে পেছনের দিক দিয়ে এসে তার দু ঘাড়ে দু কাঁধের পাশে হাত রাখলো। সেই স্পর্শ অনুভব করলেন ডক্টর আরাফাত। সে স্পর্শ যে করেছে সে ডক্টর আরাফাতের কানে কানে বলছে, অ্যাক্ট অফ ইমার্জেন্সি, অ্যাক্ট অফ ইমার্জেন্সি, ইউ আর সাবজেক্ট টু বি রিকল। এর সাথে সাথে ডক্টর আরাফাত শুনতে পাচ্ছিলেন সেই নারী যেন তাকে বলছে, এই তো ইলা এখানেই, এই তো ইলা এখানেই, ইলা এখনই তার চোখের সামনে আসবে,
ইলা এখনই তার চোখের সামনে হয়তো আসবে। ডক্টর আরাফাত কিছু সময়ের জন্য যারা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। একজন ট্রেন্ড আর্মি পার্সোনাল ডক্টর আরাফাত তখন ছিটকে সরে আসেন। তিনি খোঁজার চেষ্টা করলেন তার সাথে বন্দুক রয়েছে কিনা। না, তার সাথে কোনো কিছু নেই। তবুও তিনি হাতাচ্ছিলেন ট্রেনিং এর একেবারে হুবহু একই দৃশ্য। তিনি যদি তার সাথে তার যদি কোনো রকমের গান এই মুহূর্তে থাকতো বা কোনো রকম আর্মস যদি এই মুহূর্তে তার সাথে থাকতো, তাহলে তিনি সে আর্মস দিয়ে এতক্ষণ খুন করে ফেলতেন তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে। ডক্টর আরাফাত দেখতে পাচ্ছিলেন ইলা আহমেদ দাঁড়িয়ে আছে। ইলা আহমেদ দাঁড়িয়ে হাসছে, এক অদ্ভুত হাসি, এবং সেই হাসির শেষে ইলার মুখ দিয়ে একটা কথাই বেরিয়ে এলো, মেজর, you are subject to be recalled on act of emergency on any given moment or any given time. শুধু এইটুকুই। এরপর ডক্টর আরাফাত তার কানে শুনতে পেলেন দিগন্তের তারা তাকে বলছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, নয়তো সে বাঁচবে না। ওই ঘরের মধ্যেই আচমকা যেন একটা তুফান শুরু হয়ে গেল। ঘর, উনি না জগিং এর উদ্দেশ্যে বের হয়েছিলেন? ধীরে ধীরে যেন সব কিছু বদলে যাচ্ছে, সবকিছু বদলে যাচ্ছে। দিন বদলে রাত হচ্ছে, রাত বদলে দিন হচ্ছে। চোখের সামনে থাকা একটা মানুষ যে ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছে, এবং অদৃশ্য শক্তি চোখের সামনে লড়াই করছে। ডক্টর আরাফাত তাকিয়ে তাকিয়ে দেখছিলেন কোনটা সত্য কোনটা মিথ্যা তা তিনি জানেন না।